সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ৭ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। দূরে কোনো গ্রাম, সেখান থেকে কাঁসর ঘণ্টার শব্দ ভেসে আসছে। কোনো মুসলমান গ্রাম থেকে আজানের শব্দ। কিছু কিছু নক্ষত্র আকাশে ফুলের মতো ফুটে উঠছে। এখন আকাশটাকে তত আর নিঃসঙ্গ মনে হয় না। কত দূর এইসব নক্ষত্রের জগৎ, ইচ্ছা করলে ওদের ধরা যায় না। এসব নক্ষত্রের জগতে অথবা নীহারিকা পুঞ্জে নৌকায় পাল তুলে ঘুমিয়ে থাকলে কেমন হয়। তিনি কত বিচিত্র চিন্তা করতে করতে সব কিছুর খেই হারিয়ে সহসা কেমন উত্তেজনা বোধ করেন। কিছু জোনাকি চলছে ধান গাছের পাতার আড়ালে। জ্যোৎস্নায় এই ধরনী শান্ত এবং স্থির, অল্প অল্প হাওয়া দিচ্ছে। সমস্ত দিনের ক্লান্তি এই মিষ্টি হাওয়ায় কেমন উবে গেল। ফের পলিনের মুখ মনে পড়ছে। মনীন্দ্রনাথ কাত হয়ে শুয়েছিলেন এবং বিড়বিড় করে বকছিলেন। দেখলে মনে হবে না তিনি এখন সুদূর কলকাতায় কোনো ইউরোপীয় পরিবারের সঙ্গে আলাপ করছেন। মনে হবে বিড়বিড় করে শুধু কি যেন বকে যাচ্ছেন। জোরে জোরে উচ্চারণ করলে ইংরেজির স্পষ্ট উচ্চারণে সব ধরা পড়ত। কিন্তু হাতের উপর মাথা রেখে অযথা এইসব কথা তাকে শুধু পাগল বলেই প্রতিপন্ন করছে। আমি পলিনকে ভালোবাসি, এই উক্তি পরিবারের সকলের কাছে চিৎকার করে বলতে পারলে যেন খুশি হতেন। অথচ অঘটন ঘটে গেল। মনীন্দ্রনাথ যেন পিতৃসত্য পালনে বনবাসে গমন করলেন। পিতৃ আজ্ঞা শিরোধার্য করতে গিয়ে দ্বিধা এবং দ্বন্দ্বে অবশেষে বলেই ফেললেন, গ্যাচ্চরেত শালা। মনীন্দ্রনাথ যখন দেখলেন মাঠে অথবা নদীর জলে কোথাও কোনো নৌকার শব্দ উঠছে না, তখন তিনি দাঁড়িয়ে বলতে চাইলেন, পলিন, আমি পাগল হইনি। আমাকে সবাই অযথা পাগল বলছে। আমি তোমার কাছে গেলেই ভালো হয়ে যাব। এইসব কথা এখন মাঠে মাঠে, জলে জলে, বনে বনে, ঘাসে ঘাসে সর্বত্র প্রতিধ্বনি হয়ে ফিরছে। আমি পাগল হইনি, সবাই অযথা আমাকে পাগল বলছে। রাত বাড়ছে, লালটু পল্টু পড়ছে দক্ষিণের ঘরে। ইসব আজ বুঝি বাড়ি যাবে না, গেলেও রাত করে যাবে। সে দক্ষিণের ঘরে মাদুর পেতে শুয়ে আছে। ধনবউ হেসেলে, শশীবালা দরজায় বসে, কোলে সোনা ঘুমিয়ে পড়েছে। তিনি তালপাতার পাখা নাড়ছেন। গরম পড়েছে বেশ। পশ্চিমের ঘরে যারা এতক্ষণ বসে রাজা উজির মারছিল, রাত গভীর হলে এক এক করে সকলে চলে গেল। দীনবন্ধু কেবল যায়নি। সে মেজকর্তার পায়ের কাছে বসে হুঁকো টানছিল এবং জমিদারি সেরেস্তার গল্প শুনে কর্তার মন জয় করার তালে ছিল। দীনবন্ধু এতদিন যে জমিটা ভোগ করছে ভাগে, সে কর্তাকে খুশি করে জমিটার ভোগ দখল চাইছে। শশীবালা রান্না হলে সকলকে খেতে ডাকলেন। বড় বউ কাঁঠাল কাঠের পেঁড়ি পেতে দিল। লালটু পল্টুর জন্য ছোট পেঁড়ি, জল দিল। বড় দোচালা ঘর, মুলি বাঁশের বেড়া, সিমেন্ট বাঁধানো মেঝে। শশীবালা এখন দরজার কাছে হেলান দিয়ে ছেলেদের খাওয়া দেখবেন। বড় বউ পরিবেশন করবে। ধনবউ হেসেলে ঘোমটা টেনে বসে থাকবে। মাঝে মাঝে কানের কাছে কথা ধনবউর, ফিসফিস করে কথা, এটা ওটা বড় বউ এগিয়ে দেবে। খেতে বসেই ভূপেন্দ্রনাথের মনটা ভারী হয়ে উঠল। বরদার আসন পড়েনি, একটা দিক খালি। সেদিকে তাকিয়ে ভূপেন্দ্রনাথ বললেন, বরদা কখন বাইর হইছে? শচীনাথ পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করছিলেন তখন। জলটা গণ্ডুস করবে। ঠিক তখন মুখ তুলে তাকালেন। তার এখন খেয়াল থাকে না, বরদার আসন খালি। তিনি জলটা গণ্ডুস করে বললেন, পরশু ভোরে বৌদি উঠা দেখে দরজা খোলা। ঘাটে গিয়া দেখি কোষাটা নাই। হাসিমের বাপ কইছে তাই নাকি দুপুরে বিলের দিকে নৌকা বাইয়া নাইমা গেছে। কাল একবার চল দেখি, আলিমুদ্দিরে লইয়া যাই। চলেন, তবে মনে লয় পাইবেন না। কই থাকে কই যায় কেউ জানে না।
বড় বউ কোনো কথা বলছিল না, বসে বসে শুনছিল, এবং চোখে জল এসে গেলে ঘুমটা সামান্য টেনে দিল। কোনো নালিশ নেই এমন ভাব চোখে মুখে। কোনোদিন সুপুরুষ লোকটি আদর করে কথা বলেনি। কোনো প্রেম সম্পর্কিত সুখী ঘটনা ইদানিং আর ঘটছে না। শুধু মাঝে মাঝে, তাও কচিত কখনো, বুকের কাছে টেনে এনে দস্যুর মতো কি এক আদিম প্রেরণা যেন। চোখ মুখ ঘোলা ঘোলা, মানুষ বলে চেনা যায় না। বুকের কাছে টেনে একেবারে বন্য জীবের মতো করতে থাকে। বড় বউ শরীর ছেড়ে দেয়, যা খুশি করুক। পাগল মানুষটাকে সে শিশুর মতো অথবা সন্তানের মতো, অথবা তুমি যে এক আদিম মানুষ সে কথা তুমি কি করে ভুলে যাও? আমাকে দেখো, খেলা করো। বন্যজীবের মতো বুকের কাছে টেনে নেবার ঘটনাও সে আঙুলে গুনে বলতে পারে। কতদিন, কতবার, জ্যোৎস্না রাত ছিল না অন্ধকার রাত ছিল, সব বলে দিতে পারে। দুদিনের উপর হয়ে গেছে, মানুষটা ফিরছে না। বড় বউ পাগল ঠাকুরকে আপনার ধন বলেই জানে। মনীন্দ্রনাথ নামক ব্যক্তিটি বড় অপরিচিত। বিয়ের পিঁড়িতে সে যেন এই পাগল মানুষটাকেই দেখেছিল। অশান্ত পুরুষ, জীবন থেকে তার সোনার হরিণ হারিয়ে গেছে, মুখের দিকে অপলক তাকিয়ে আছেন, অভিশাপ দেবার বাসনা যেন, এবং মনে হচ্ছিল তিনি তার লাবণ্যময়ীকে গিলে খাবেন। এত লোকজন, এত আলো আর সমারোহ, তবু বড় বউর সেদিন ভয় করছিল। রাতে দিদিকে ডেকে বলেছিল, দিদি, আমার বড় ভয় করছে, মানুষটা যেন আমাকে গিলে ফেলবে। তোমরা আমাকে কি দেখে বিয়ে দিলে? এমন গ্রাম জায়গায় আমি থাকবো কি করে? পরে বড় বউ বুঝেছিল মানুষটি নিরীহ এবং মস্তিষ্ক বিকৃতি আছে। ততদিনে সেই সুপুরুষ ব্যক্তিটিকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছে। সুতরাং দুঃখকে জীবনের নিত্য অনুগামী ভেবে আজকাল আর নিজের জন্য আদৌ ভাবে না। মানুষটার জন্য কেবল রাতে ঘুম আসে না, কেবল জেগে বসে থাকে মানুষটা কখন ফিরবে। রাত ঘন হচ্ছিল। ঘাটে বড় বউ বাসন মাজছে। সোনা কাঁদছিল বলে ধন বউকে পাঠিয়ে দিয়েছে। সে এখন একা এই ঘাটে। শশীবালা খেয়ে দিয়ে এইমাত্র বড় ঘরে ঢুকে গেছেন। নির্জন রাতে এমনকি বুড়ো মানুষটার কাশির শব্দ ভেসে আসছে না। বোধহয় এখন সকলেই ঘুমিয়ে পড়েছে। নৌকাটা আলিমত্তি ঘাটে রাখেনি। ঘাটের কিছুটা দূরে লগিতে বেঁধে ঘুমিয়ে পড়েছে। বড় বউর বাসন মাজা হয়ে গেছে, তবু উঠতে ইচ্ছা করছে না। ঘাটের এক পাশে লণ্ঠনের আলোতে বড় বউর মুখ বিষণ্ণ। জ্যোৎস্না রাত বলে দূরের মাঠ দিয়ে নৌকা গেলে স্পষ্ট হয়ে উঠছে। আজ আর কুয়াশা ভাবটা নেই। বড় বউ এই ঘাটে সেই নিরুদ্দিষ্ট মানুষের জন্য বসে আছে। তিনি হয়তো আসছেন, এক্ষুনি এসে পড়বেন। বড় বউর কথা মনে ভেসে উঠলে মানুষটা পাগলের মতো ঘরের দিকে ছুটতে থাকেন। রাত বাড়ছে। একা একা ঘাটে বসে থাকতে আর সাহস পেল না বড় বউ। শুধু ঝোপ জঙ্গলে কিছু অপরিচিত পাখপাখালি কীটপতঙ্গ রাতের প্রহর ঘোষণায় মত্ত। আলকুশি লতার ঝোপে ঢুপ ঢুপ আওয়াজ, গন্ধ পাদাল ঝোপে ঝিঝি পোকা ডাকছে। রাত গভীর হলে নিশীথের প্রাণীরা কত হাজার হবে, কত লক্ষ হবে, এবং লক্ষ কোটির প্রাণের সাড়া এই ভুবনময়। গভীর রাতে জেগে থেকে টের পায় বড় বউ যেন মানুষটা এখন নিশীথের জীব হয়ে জলে জঙ্গলে ঘোরাফেরা করছে। রান্নাঘরে বাসনকোসন রেখে পুবের ঘরে উঠে যাবার মুখেই মনে হলো ঘাটে লগির শব্দ। বড় বউর বুকটা কেঁপে উঠল। তাড়াতাড়ি ছুটে গেল ঘাটে। মানুষটা লাফ দিয়ে নৌকা থেকে নামছে। নৌকাটাকে টেনে প্রায় জমিতে তুলে ফেলল। কোনো দিকে দৃকপাত নেই। লম্বা উঁচু মানুষটা, কি যে লম্বা আর কি যে রহস্যময় চোখ! এই সুদৃশ্য জ্যোৎস্নায় যেন এক দেবদূত আকাশ থেকে নেমে এসেছেন। বড় বউ দেখল মানুষটার শরীরে কোনো বসন নেই, একেবারে প্রায় উলঙ্গ, এবং শিশুর মতো বড় বউকে জেগে থাকতে দেখে হাসছে। নৌকায় কচু, কুমড়া, কলা, যার যা কিছু প্রথম গাছে হয়েছে মানুষটাকে দিয়ে দিয়েছে। বড় বউ বিস্ময়ে কোনো কথা বলতে পারল না, যেন এক সন্ন্যাসী দীর্ঘদিন তীর্থভ্রমণের পর নিজের ডেরাতে হাজির হয়েছে।
অন্যদিন হলে তাড়াতাড়ি ঘরে ঢুকে কাপড় পেড়ে আনতো। আজ কিছুই ইচ্ছা হলো না। এই সাদা জ্যোৎস্নায় এমন এক শিশুর মতো যুবকটিকে নিয়ে কেবল খেলা করে বেড়াতে ইচ্ছা হচ্ছে। তখন বিকেলবেলা, বর্ষার জল মাঠে থই থই করছে। জোটন গোপাট ধরে জল ভাঙতে থাকল। সে সাঁতার কেটে পাশের গ্রামে উঠে যাবে। সে জলজ ঘাসের ফাঁকে ফাঁকে ঝোপ জঙ্গল অতিক্রম করে কেবল সাঁতার কাটছে। সে সাঁতার কেটে ঠাকুরবাড়ির সুপারি বাগানে উঠে দেখল একটাও সুপারি পড়ে নেই। ঘাটে একটা তেমাল্লা নৌকা বাঁধা, ছইয়ের নিচে দুই মাঝি নাক ডাকিয়েই ঘুমোচ্ছে। জলে সে সারাক্ষণ সাঁতার কেটেছে, শাড়ি ভিজে গেছে। জবা ফুল গাছটার নিচে দাঁড়িয়ে সন্তর্পণে শাড়িটাকে খুলে চিপে ফেলল। তারপর ফের প্যাঁচ দিয়ে পড়তেই মনে হলো কোথায় যেন কারা চিড়া কুটছে, তালের বড়া ভাজছে। সে নাক টেনে গন্ধ নিল। চিড়াকোটার শব্দ ভেসে আসছিল। মামাদের এখন ভাদ্র মাস, ভিটা জমিতে আউশ ধানের চিড়া। সে ভাবল চিড়া কুটে দিলে ওর নসিবটা খুলে যাবে। সে বাড়ির ভিতর ঢুকে গেল। দেখল মাইজাকর্তা পশ্চিমের ঘরে তক্তপোষে একটা মোটা পুঁথি পড়ছেন। জোটন মাইজাকর্তাকে দেখেই দরজার সামনে দাঁড়ালো। কে দাঁড়িয়ে আছে? চোখ তুলতেই দেখলেন আবেদ আলীর দিদি জোটন। জোটনের শরীরটা একটু রুগ্ন দেখাচ্ছে। চুল জোটনের নেই বললেই হয়, এবং শনের মতো। মুখে কোনো কমনীয়তা নেই। ওর শরীরের গঠনটা কেমন যেন ভেঙে যাচ্ছে। গালে মেচতা, সুতরাং মুখটি কুৎসিত দেখাচ্ছিল। ভূপেন্দ্রনাথ বলল, কি রে জুটি, তুই? হকর্তা, আমি আবার ফিরে আইছি। আবার তরে তালাক দিল? হ, কিন্তু নিব্বংসায় না দিল পোলা, না দিল এক ফালি তেনা। পোলা না দিছে ভালো করছে, পোলা এনা খাওয়াবি কি? জোটন সেটা ভালো করে বোঝে বলে অন্য কথা আর বলল না। মাজাকর্তা আবার পুঁথিতে মন দিয়েছেন। চশমার ভিতর কর্তার সহৃদয় মুখ দেখে বলতে ইচ্ছা হলো, মাজাকর্তা, আমারে পুরান দুরান যা হয় একখানা ঠিক কইরা দেন। কিন্তু বলতে পারল না। যেন বললে শোনাতো। সেই ফকির সাহেব এসেছিলেন। কষ্টের যা কিছু সঞ্চয় ছিল, মোটা ভাত একটু শুকনো মাছের বাটা দিয়ে মানুষটা সব কটা ভাত খেয়ে সেই যে চলে গেলেন, আর এলেন না। যেন জোটন এই দরজায় দাঁড়িয়ে মনে করতে পারে ফকির সাহেব হুঁকো খাচ্ছিলেন, সব পোটলা পুটলি যত্ন করে বাঁধা, যেন তিনি উঠবেন। হুঁকো খাওয়াটা বাকি। জোটন ধৈর্য ধরে বসে থাকতে পারেনি। সে বলেছিল, ফকির সাহেব আমারে লইয়া যাবেন না? ফকির সাহেব ঝোলাঝুলি কাঁধে নিতে নিতে বলেছিলেন, আইজ না, অন্যদিন হইব। কোরবান শেখের সিন্নিতে যামু, কবে ফিরমু ঠিক নাই। সে যে বলে চলে গেলেন, আর এলেন না মানুষটা। আর আসবেন কিনা ঠিক নেই। তাকে একটা মানুষ ঠিক করে দেবার জন্য সে যেন দৌড়ে দৌড়ে ঘুরছে। আমারে একটা পুরান তুরান যা হয় কিছু একটা ঠিক কইরা দেন। বলতে সাহস পেল না। 3 বার তালাক এই শরীরকে যেন দুর্গন্ধময় করে রেখেছে। মাজাকর্তা বললেন, কিছু কবি? কি কমু গো কর্তা, আমার চলে কি কইরা? আবার তোর পাগলামি আরম্ভ হয়েছে, এটা ঠিক না। মাজাকর্তা বুঝতে পারছিলেন পুরান দুরান মানুষ ঠিক করে দেবার কথাটা সে বলতে এসেছে। জোটন কর্তার মুখে এমন কথা শুনে আর দাঁড়াল না। আতা বেড়ার পাশ দিয়ে ভিতর বাড়িতে ঢুকে গেল। ধন মামি বড় মামি দাঁড়িয়ে আছেন। হারানপালের বউ চিড়া কুটে দিচ্ছে, মালতী সঙ্গে আছে। জোটন বলল, দেন আমি চিড়া কুটি। জোটন অতি অল্প সময়ে চিড়া কুটে খোলায় ছড়িয়ে দেখালো। সে যে ভালো চিড়া কুটতে পারে। চিড়াগুলো ওর বেশ বড় বড় হয়। খোলায় ছড়িয়ে যেন সকলকে দেখাতে চাইল। জোটন ওর চিড়াগুলি অন্য একটা বেতের ঢাকিতে রাখল। শশীবালা এ চিড়া দেখলে খুশি হবেন। যাবার সময় 1 খোলা চিড়া ওর আঁচলে ঢেলে দেবেন। ধনবউ বলল, তোর নাকি আবার বিয়া বসনের শখ হইছে?
আল্লাহ, হেইটা এতদিনে জানলেন, কিন্তু পাইতাছি কই? তোর ক্ষমতা আছে জুটি? কি যে কন আপনারা, শরমের কথা আর কইয়েন না। এটা গতরের কথা। আপনারও আছে, আমারও আছে। আপনি সুখ পান, কথা কন না, কর্তা আসে যায়। আমার মানুষ নাই, মানুষ আসে না যায় না, সুখ পাই না, কথা কই। এইসব বলে জোটন চিরা করতে থাকলো ফের। ওর মুখে এক রকমের শব্দ, শব্দটা কোড়া পাখির ডাকের মতো। ভাদ্র মাস বলেই এত গরম, এবং তালের পিঠা হচ্ছে বাড়ি বাড়ি, তার গন্ধ গ্রামময় মাঠময়। হারানচন্দ্রের বউ ধান খোলাতে ভাবছে, শুকনো কাঠ গুজে দিচ্ছেন শশীবালা। সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত। জোটন একটু জল চাইল, বড় বউ জল আনতে গেছে কুয়াতে। আর এই সময় জাম গাছে একটা ইষ্টিকুটুম পাখি ডাকল। দুধারে বস্তা পাতার সময় সে চোখ তুলে তাকালো। গাছে পাখিটা ডাকছে। সে বলল, ধনমামি, গাছে ইষ্টিকুটুম পাখি, মেহমান আসবো। রান্নাঘরে পবন কর্তার বউ, তার ছেলে পুলে সবাই বেড়াতে এসেছে। শশীবালা এই বর্ষাকালটা সব নায়ুরীদের জন্য প্রতীক্ষায় বসে থাকেন। সারা বর্ষাকাল কুটুম আর কুটুম। ধনবউ তখন নিঃশ্বাস ফেলতে পারে না। বড় বউকে সারাদিন হেসেলে পড়ে থাকতে হয়। মুখ ফসকে ধনবউ বলে ফেলেছিল আর কি, আর কুটুম না। কিন্তু ঘরে পবন কর্তার বউ, সে বলতে পারল না, পাখিটা উড়াইয়া দে জুটি, সারা বর্ষাকাল কুটুম আর কুটুম, দিন নাই রাত নাই, আইতাছে আর যাইতাছে। অথচ বুড়ো ঠাকরুন শশীবালার বড় শখ কুটুমে। কোন কুটুম কি খেতে পছন্দ করে শশীবালার সব মুখস্থ। এই সময় মেঘনা পদ্মাতে ইলিশের ঝাঁক উঠতে থাকবে। জোটন জানত এ সময় ঠাকরুন কুটুমের জন্য ভালো মন্দ খাবার, অথবা নায়রীরা ঘুরে বেড়াবে ঘরময়। উঠোনময় শিশুদের কোলাহল, ঘাটে ঘাটে নৌকা বাঁধা, এইসব দৃশ্য। আর জোটন তখন দেখল হারানপাল নৌকা থেকে এক গন্ডা ইলিশ নামাচ্ছে, বড় বড় ইলিশ, রূপোর মতো উজ্জ্বল রং অবেলার রোদে চিকচিক করছিল। জোটন ইলিশ মাছগুলি দেখে চোখ নামাতে পারছে না। ওর ইলিশ মাছগুলির দিকে তাকিয়ে থাকা খুব করুণ অথবা রহস্যময় মনে হয়, যেন কতদিন এইসব মাছের স্বাদ ভুলে গেছে জোটন। শশীবালা এসব লক্ষ্য করে বললেন, রাইতে খায়া যাইস জুটি। জুটির চোখ দুটো কেমন সহসা উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, ঠাইন্দি, মাছগুলির পেটে ডিম হইব মনে হয়, তরে ডিম ভাজা দিতে কমু। সে কি আর বলবে ভেবে পেল না, এক মনে আবার চিড়া করতে থাকল। সেই কোড়া পাখির ডাকটা ওর ভেতর থেকে এখনো উঠছে। ওর পরনের শতচ্ছিন্ন শাড়িটা এতক্ষণে শুকিয়ে উঠেছে। বড় বউ জোটনকে এক খোলা চিড়া খেতে দিল, সে খেল না, আঁচলে পোটলা বেঁধে নিল। পল্টু এনে কটা কাঁচা সুপারি দিল, আঁচলে তা বেঁধে নিল। রাত হয়ে যাচ্ছিল অনেক। সে কলা পাতা ধুয়ে বসে থাকল, রান্না হলেই সে খেতে পাবে। জোটন খেতে বসে পেট ভরে খেল, চেটে পুটে খেল। বড় যত্নের সঙ্গে ভাত কটি খেল। বেগুনের সঙ্গেই ইলিশ মাছের স্বাদ এবং আউশ ধানের মোটা ভাত জোটনকে এই পরিবারের সহৃদয়তা সম্বন্ধে অভিভূত করছে। বুড়ো ঠাকরুন ধনবউর উদারতা যেন এই পরিবারের পাগল ঠাকুরের মতো। এ ভোজনের সঙ্গে রাতের জ্যোৎস্না এবং এক পাগল মানুষের অস্তিত্ব, বুড়ো কর্তার সাত্ত্বিক ধারণা, ভূপেন্দ্রনাথের সততা, সব মিলে জোটনকে সুখ দিচ্ছে। আর কতকালের মেহমান যেন এই সব পরিবার। সে বড় বউকে ডেকে বলল, মামি গো, অনেকদিন পরে দুইটা প্যাট ভইরা ভাত খাইলাম, হে খাওনের কথা বলতে পারুম না। বড় বউ ওর দুঃখের কথা শুনে বলল, তুই যে বললি কোন দরগার এক ফকির সাহেব তোকে নিকা করতে চায়। কি যে কন মামি, খোয়াব তো কত দেখলাম গো মামি, কিন্তু আল্লাহর মর্জি না হইলে আপনি আমি কি করব? কেন, আবেদ আলী যে বলে গেল ফকির সাহেব এসেছিল?
আইছিল, পেট ভইরা বাদ গেলছিল। গিল্লা আমারে কয় কি, আপনি থাকেন, আমি কোরবান শেখের সিন্নিতে যামু, ফিরনের সময় আপনারে লইয়া ফিরমু। এই বইল্লা নিব্বংসায় আজও গেছে কাইলও গেছে মামি। যখন বলে গেছে তখন ঠিকই আসবে। জটুন আর কোনো কথা বলল না। সে কলা পাতায় সব এঁটো কাটা তুলে জাম গাছের অন্ধকার অতিক্রম করে বড় ঘরের পিছনে সে দাঁড়ালো। গন্ধ পাদালের ঝোপ ছাড়িয়ে সে তার এঁটো কাঁটা নিক্ষেপ করল। জ্যোৎস্না রাত বলে এই ঝোপ, জঙ্গল, দূরের মাঠ, সবুজ ধান ক্ষেতের অস্পষ্ট ছবি তার ভালো লাগে। সে বড় মামির কাছ থেকে একটা পান চেয়ে নিল। কাঁচা সুপারি একটা আস্ত চিবোতে চিবোতে বাগানের ভিতর ঢুকে গেল। এক মন্ত্রবৎ ইচ্ছা শক্তি এই বাগানের ভিতর ওকে কিছুক্ষণ রেখে দিল। যদি একটা পাকা সুপারি গাছ থেকে টুপ এই শব্দ করে ঘাসের ভিতর, সে কান খাড়া করে রাখল। কোথায় টুপ এই শব্দটা জেগে উঠবে, কখন বাদুড়েরা উড়ে আসবে। কিন্তু একটা বাদুড় উড়ে এলো না, টুপ শব্দ হলো না। শুধু কাঁচা সুপারির রসে মাথাটা কেমন ভারী ভারী, নেশার মতো মনে হলো। সে এখন জলে নেমে যাবে, সাঁতার কেটে গ্রামে উঠে যেতে হবে। জ্যোৎস্না রাত, জলে সাদা জ্যোৎস্না এবং জটন জলে নেমে যাচ্ছিল। ধীরে ধীরে সে শাড়ি হাঁটুর উপর তুলে ফেলল। যত জলে নেমে যেতে লাগলো তত সে শাড়ি ক্রমে উপরে তুলে তুলে একসময় কোমরের কাছে নিয়ে এলো। না, জল কেবল বাড়ছে। সে শাড়ি খুলে মাথার উপর তুলে একটা গোসাপের মতো জলে ভেসে পড়ল। এক কাপড় জটনের, ভিজা কাপড়ে রাত্রিবাস বড় কষ্টের। ঝোপ জঙ্গলের ফাঁক দিয়ে জটন দেখল নরেন দাসের বারান্দায় একটা কুপি জ্বলছে। পুবের ঘরে কোনো তাঁতের শব্দ হচ্ছে না। অমূল্য ওদের তাঁত চালায়। অমূল্য বাড়ি গেলে তাঁত বন্ধ থাকে, তাছাড়া সুতা পাওয়া যাচ্ছে না বাজারে। তার জন্য নরেন দাস রাতে তাঁত বন্ধ করে রাখতে পারে। এখন আর জটন নলি ভরতে পারছে না। জটন অনেক কষ্টে একটা চরকা কিনে যখন বেশ 2 পয়সা কামাচ্ছিল, যখন ভাবল হিন্দু বাড়ির বউদের মতো ছোট একটা কাঁসার থালা কিনে বড় লোক হবে, এবং যখন সুতার মোড়া 2 পয়সা থেকে 4 পয়সা হয়ে গেল এবং একজন ফকির পোষার ক্ষমতা হচ্ছে, তখন কিনা বাজারে সুতা পাওয়া যাচ্ছে না। জটন জল কাটছিল, 2 হাতে ব্যাঙের মতো জলের ওপর ভেসে ভেসে যাচ্ছে। হাত পা জলের ভিতর ফুটকড়ি তুলছে। এই গরম জলের ঠান্ডাটুকু, আকাশের স্বাচ্ছন্দ্যটুকু এবং পূব দিকের বড় চাঁদের হাসি জটনের ভিতর কতদিন পর মাসুল তুলতে বলছে। আকণ্ঠ খেয়ে শরীরে এখন কত রকমের শখ জাগছে। দূরের মাঠে একটা আলোর ফুলকি, সামনে সব পাটের জমি, পাট কাটা হয়ে গেছে। জল স্বচ্ছ, হাওয়ায় জল থই থই করছে চারদিকে। স্বচ্ছ জলে জটন শরীরের উত্তাপ ঝালছিল। যেন কতকাল গাজীর গীতের বায়ানদের মতো সূর্যের উত্তাপ না পেয়ে অবসন্ন। সেই সময় এক মুখ জল নিয়ে আকাশমুখও ছুঁড়ে দিল, বলল, আল্লাহ, তোর দুনিয়ায় আমার কি কামড়া থাকলো কদিনই। আকাশে আলো রয়েছে, জলে শাপলা শালুক রয়েছে, আর মাঠ শেষে আম জামের ছায়া প্রতিবিম্ব সৃষ্টি করছে। শাপলা ফুলের মতো সে জল থেকে মুখটা তুলে 2টো মান্দার গাছ অতিক্রম করতেই দেখল গোপাটের বটগাছটার নিচে একটা হ্যারিকেন এবং নৌকার ছায়া, একটা মানুষেরও যেন। সে তাড়াতাড়ি জলের ভিতর হারিয়ে যাবার জন্য ঘাসের বনে শরীর ঢেকে দিল। কিন্তু পালাবার সময় জলে শব্দ, বুঝি একটা মাছ পালাচ্ছে, অথবা বড়শিতে, বোয়ালের বড়শিতে বড় বোয়াল মাছ আটকে গেছে। মানুষটা নৌকা নিয়ে মাছের খোঁজে এসে দেখল এক মানুষের মতো ঝোপে জঙ্গলে জলের ভিতর ভেসে বেড়াচ্ছে। জটন তাড়াতাড়ি গলা পর্যন্ত জলে ডুবিয়ে শ্যাওলার জঙ্গলে শরীর লুকোতে চাইল, কিন্তু পারল না। ওর মুখের উপর লণ্ঠন তুলে মঞ্জুর বলছে, জটন তুই? জটন শরমে চোখ বুজে ফেলল। চোখ বুজেই বলল, হ আমি। কই গেছিলি? গেছিলাম ঠাকুর বাড়ি, পথসার, যাই। মঞ্জুর জলের ভিতর ওর অবস্থা বুঝে মুখ ঘুরিয়ে নিয়েছিল। সে মুখ ফেরালো না।
অথচ বলল, আমি ভাবলাম বুঝি বড় একটা মাছ বড়শিতে ধরা পড়ছে। আর কিছু ভাবস নাই? আর কি ভাবমু, বলে সে নৌকাটার উপর বসল। কেন, অন্য কিছু ভাবন যায় না? তুই এদিকে কেন? বলে জোটন চোখ খুলল। কথাবার্তায় যেন সব সংকোচ কেটে গেছে। দেখল মঞ্জুর খালি গায়ে, পরনে অত্যন্ত মিহি গামছা, তাও জলে ভিজে খানিকটা উপরে উঠে গেছে। মঞ্জুর কিছুতেই জোটনের দিকে তাকাচ্ছে না। জোটনের ভারী হাসি পেল। তোর তো মেলা পয়সা, একটা বড় গামছা কিনতে পারোস না? মঞ্জুর বলল, তুই যা দিনি। যামু না, কি করবি? জোটনের ভিতর ইচ্ছাটা বড় চাড়া দিচ্ছে। কি আবার করব? সে তার এই পরিস্থিতির জন্য অজুহাত দেখালো। হায়জা দিয়ে গেছিলাম ওষুধ আনতে, ফিরতে রাত হইয়া গেল। গোপাটি আইসি বড়শিতে মাছ লাগছে কিনা দেখতে, আয়া দেখি তোর এই কাণ্ড। জ্যোৎস্না রাইতে জায়গাটারে আন্ধার কইরা রাখছস। তোর লাগে দেখা হইব জানলে তখন পইরা আইতাম। মঞ্জুর জোটনের সমবয়সী। শৈশবের কিছু ঘটনা উভয়ে এ সময় স্মরণ করতে পারল। একদা শৈশবে এসব পাট ক্ষেতের আলে আলে ওরা ঘুরে বেড়িয়েছে। জোটন সেই সব স্মৃতির কথা স্মরণ করতে চাইল, কিন্তু সংকোচ বোধে কিছু বলতে পারছে না। 2 সালের অধিক এই শরীর জ্বলে জ্বলে খাঁক। জোটন কাতর গলায় বলল, পথ দে, যাই। তরে ধইরা রাখছি আমি। জোটন এই জল দেখে, রাতের জ্যোৎস্না দেখে এবং আকণ্ঠ ভোজনেই কি যে তৃপ্তি শরীরে। জোটন কিছুতেই নৌকা অতিক্রম করে সাঁতার কাটতে পারল না। শরীর ওর ক্রমে যেন জলের উপর ভেসে উঠছিল। জলের উপর ব্যাঙের মতো যেন একটা সোনালি ব্যাঙ জোনাকি খাবার জন্য জলে ভেসে হাঁ করে আছে। মঞ্জুর কোনো কথা বলছে না দেখে সেই বলল, আসমানের চান্দের লাখান তোর মুখখান, কিন্তু দেখা তো এখন মনে হয় অমাবস্যা রান্ধাইর রাইত, যেন ডরে শুকাইয়া গেছে। শুকাইয়া গেছে তরে কইছে? মঞ্জুর ও রুগ্ন বিবির মুখটা স্মরণে এনে কিঞ্চিত বিব্রত হয়ে পড়ল। দীর্ঘদিন বিবির রুগ্ন শরীর ওর গরম কলজের ভিতর জল ছিটাতে পারেনি। শুধু মঞ্জুর জ্বলছে জ্বলছে। একটা স্বাদীর যে শখ ছিল না তা নয়, তবু মঞ্জুর বিবিকে যথার্থই ভালোবাসে। মঞ্জুর অনেক কষ্টে যেন বলল, পারবি আন্ধার রাত আলো করতে? এবং মঞ্জুর মুখ ফেরাতেই আবার শরীরটাকে জলের ভিতর জোটন ডুবিয়ে দিল। সামনে পিছনে জলজ ঘাস বেশ আব্রু সৃষ্টি করেছে। জোটন এ জলজ ঘাসের ভিতর মঞ্জুরকে নিয়ে ডুব দিতে চাইল। আর মঞ্জুর সহ্য করতে না পেরে 2 হাতে যেন একটা মরা মাছ নৌকায় তুলে আনছে। টানতে টানতে নৌকার পাটাতনে তুলে ফেলল। কিছুক্ষণ পরে পাট ক্ষেতের ফাঁক দিয়ে কেমন একটা কান্নার শব্দ গ্রাম থেকে ভেসে আসতে থাকলো। জোটন শুনতে পাচ্ছে, মঞ্জুর শুনতে পাচ্ছে। নৌকার ওপর কিছু পোকা উঠছিল। ধানের জমিতে চাঁদের আলো বড় মায়াময়। সুখ অথবা আনন্দ এই পাটাতনে এখন গড়াগড়ি খাচ্ছে। সব দুঃখ ভেসে যাচ্ছিল জলে। সব উত্তাপ চাঁদের আলোর মতো গলে গলে পড়ছে। ইচ্ছার সংসারে মঞ্জুর পুতুল সেজে বিবির মরা মুখ দেখতে দেখতে বলল, কে ডাকান দিল? মনে হয় তোগো বাড়ি থেকে আইতাছে। তবে বিবিটা বুঝি গেল। জোটন দেখল পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো মঞ্জুরের মুখ। সব উত্তাপ এখানে ঢেলে দিয়ে মঞ্জুর হাউ হাউ করে কাঁদছে আর নৌকাটা বাইছে।